থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পেরেছো, যেটা আমি আর্জেন্ট আপডেট বলে একটা ভিডিও করেছিলাম সেখানে। আর সবাই বলেছে যে বাচ্চাদের যখনই আক্রমণ করা হবে তুমি তোমার তরফ থেকে তোমার প্রতিবাদটা চালিয়ে যাবে। তো আমারও সেটাই বক্তব্য। কারোর সঙ্গে আমার ব্যক্তিগত আক্রোশের ব্যাপার নেই, আমি কোনো দলের অন্তর্ভুক্ত নয়। আমি যেখানেই দেখব বাচ্চার ব্যাপারটা হচ্ছে, তার আগে পরে কি হয়েছে, কে কাকে কি বলেছিল, আগে কে বলেছিল, এত কিছু দেখার ব্যাপার নয়। আমি তেমন কোনো ধরনের অফেন্সিভ লেখা দেখলেই প্রতিবাদ করব, আর সেটাই করেছি। তো সবাই আমাকে সেই ব্যাপারটাতে অ্যাপ্রিসিয়েটই করেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তার মধ্যে দু একজন বলেছে তুমি কেন সরি চাইলে, ইভেন সেখানে তনুজা এসেও তাই বলেছে। আমি সরি চেয়েছি এটা বলেছি যে যদি আমার কথায় তনুজা হার্ট হয়ে থাকে, মানে এই বাচ্চার সংক্রান্ত ব্যাপারটাতে আমার যদি কোনো মানে ওকে অহেতুক হার্ট করার তো আমার উদ্দেশ্য নয়, তাহলে সরি, ঠিক আছে। তো কাউকে আমি হার্ট করতে চাই না, আমার এখানে কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট করতে চাই, এবং আমি মনে করি আমার মুখের কথাটাই যথেষ্ট। সেখানে আমাকে না তো কোনো স্ল্যাং বলতে হবে, না তো কোনো বাজে অফেন্সিভ কথা বলতে হবে, আর না তো কোনো দলের অন্তর্ভুক্ত হতে হবে। আমি কোনো দল বা ব্যক্তি বিশেষকে এখানে প্রমোট করতে আসিনি। আমি এখানে কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলতে এসেছি, এবং আমি মনে করি সেটা লড়াই নয়, সেটা যুক্তিতর্ক। হ্যাঁ, হতেই পারে আমার যুক্তিতর্ক অনেকের ভালো নাও লাগতে পারে, বাট অনেকে দেখছি যে তুলনামূলক আলোচনা করছে। দেখো, এই যে কন্ট্রোভার্সি জোনে, এখানে একে অপরের থেকে অনেকেই বেশি, অনেকেই মানে এক্সে বারকার এক, তো হতেই পারে কারোর লজিক আমার থেকে ফার বেটার হতে পারে, বাট আমি আমার মতো করে চলবো। আমি যেরকম কচ্ছপের মতো টুকটুক টুকটুক করে চলছি সেরকমই চলবো। হ্যাঁ, এবার আমার থেকে কেউ অনেক ফার বেটার করতে পারে, তাকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। বাট এই তুলনামূলক আলোচনাগুলো করে অ্যাকচুয়ালি কি চান আপনারা, যে একটা সম্পর্কে টানাপোড়েন আসবে? না, আমার তরফ থেকে আসবে না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ, এই বিষয়টা অনেকেই কথা বলে নিয়েছে, আমি হয়তো লাস্ট হব। সেটা হচ্ছে মারিয়া আর অনুপমের ব্যাপারে, যেখানে অনুপম আজ 2 মাস পর গিয়ে ক্ষমা চেয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ক্ষমাটা ওর অনেক আগে চাওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি যখন মানে লোহা গরম থাকে তখনই তার উপরে পিটাই করতে হয়। তো যখন ও এরকম একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস ছুঁড়েছিল তখনই উচিত ছিল ভুল দেখে ক্ষমাটা চাওয়া। আজকে 2 মাস পর ক্ষমা চাইলে সেই ক্ষমাটার আর কিন্তু কোনো মূল্য থাকে না। ঠিক আছে, তো আজকের আমি যদি কোনো অন্যায় করে ফেলি, তা সেটা রিয়েলাইজ করতে আমার 2 মাস লেগে গেল, এটা আমার অনুপমের উদ্দেশ্যে বলা। 2 মাস লেগে গেল কেন ক্ষমাটা চাইতে? তুমি তো নিজেই বললে যে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। এক্স্যাক্টলি, ক্ষমা পরম ধর্ম। ক্ষমা চাইতে কখনোই কারোর পিছুপা হওয়া উচিত নয় যদি কেউ ভুল করে থাকে। আর যদি তোমার রিয়েলাইজেশন হয়ে থাকে যে তুমি ভুল করেছো, তাহলে যেদিন করেছো তার পরেই কেন তুমি ক্ষমা চাইলে না? কিসের ইগো সেই সময় তুমি ধরে রেখেছিলে? আমি তো এটা বুঝতে পারছি না। আজ 2 মাস পর যখন এটা নিয়ে সবাই বলতে লাগলো, শোনা গেল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বোতলকে তুমি ফোনে জানিয়েছিলে, কিন্তু সেটা তো কাম্য নয়। তুমি যখন ওপেন প্ল্যাটফর্মে এসে একটা লুজ টক করেছো, এবং সেটা তোমার সিনিয়র মোস্ট পার্সনদের মানে ক্ষেত্রে, তাহলে সেই সিনিয়র মোস্ট পার্সনের উদ্দেশ্যে এবং টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে তুমি যদি এক কলি বলে দিতে যে আমার ভুল হয়ে গেছে, ফার্দার আর এটা হবে না, তাহলেই তো মিটে যেত। বাট তুমি এতদিন জিয়ে রাখলে। হঠাৎ করে তোমার কোথা থেকে রিয়েলাইজেশন হলো? আজকে তোমার ওয়াইফের শরীর খারাপের পর তোমার মনে হলো যে এটা এই কারণে হচ্ছে বা ওইটা ওই কারণে হচ্ছে? এরকম কোনো ব্যাপার জানি না। তো চলো, ব্লগটা দেখলাম, মারিয়া আর অনুপমের ব্লগটা দেখলাম, এবং সেখানে একটা টপিক বারবার উঠছে, সেটা হচ্ছে পিরিয়ড আর শরীর খারাপ। আচ্ছা, পিরিয়ডের ব্যাপারটা তোমরা জানো যে বোতল সেটাতে থিসিস লিখে ফেলেছে, প্রতিদিনই প্রায় সেই কথাটা বলে। না, পিরিয়ড কোনো বাজে কথা নয়।
পিরিয়ড শব্দটা মেয়েদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো সেটা নিয়ে অবশ্যই কথা বলা যেতে পারে। যদি কোনো অসুস্থতা থাকে সেই সম্বন্ধীয় সেটাও বলা যেতে পারে, শেয়ার করা যেতে পারে, সেটাতে কোনো বাজে ব্যাপার নেই। কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত যদি পিরিয়ড 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 আমার এই সমস্যা ওই সমস্যা বলা হয়, তাহলে ব্যাপারটা শুনতে মনে হচ্ছে কি রে ভাই, শুধু এই আলোচনা করবে, তাই জন্য বলা হচ্ছে। কিন্তু এটা ঠিক যে পিরিয়ডটা কোনো লজ্জার বিষয় নয়, এটা একদম একটা মানে যদি পিরিয়ড লজ্জার বিষয় হয় তাহলে আমাদের জন্ম সেটাই তো লজ্জার বিষয় হবে, তাই না? কারণ এই পিরিয়ডের উপর রিলেট করেই কিন্তু আমরা সন্তান সন্ততিদের জন্ম দিই, তাহলে এটা কখনোই লজ্জার বিষয় হতে পারে না। এবং আমি তো মনে করি যে কোনো মেয়ে যদি সুস্থ স্বাভাবিক হয় তাহলে তার পিরিয়ডিক্যাল ব্যাপারটাও সুস্থ স্বাভাবিক হবে, এবং এটা সেই মানুষটা মানে সেই মেয়েটি ভগবানের কাছে ব্লেসড যে ভাই তার শারীরিক দিক দিয়ে সে পুরোপুরি সুস্থ, ঠিক আছে? তো সেই জন্যে এটার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু এই বারবার বলছে বলে হয়তো কেউ কেউ কিছু বলছে। তো যাই হোক, সেটা গেল। দেখো, আমি এটা মারিয়ার উদ্দেশ্যে বলি, তোমার পিরিয়ডিক্যাল সমস্যা আছে, তোমার পিসিওডি আছে, কিন্তু তুমি নিজেই বললে একটা সময় সেই প্রবলেম ছিল না, তাহলে বয়সের সাথে সাথে হয়তো তোমার হয়েছে ব্যাপারটা, বা তুমি হয়তো থাইরয়েড আছে, বা তোমার হয়তো একটু বেশি হেভি বাল্কির দিকে যাচ্ছ, তার জন্য এটা হয়েছে। তো সেক্ষেত্রে তুমি তো সেরকম কোনো অসুস্থতা দেখাওনি তোমার ব্লগে এতদিন, তার জন্য আমরা বুঝতে পারছি না। তবে এটাও ঠিক, আজকালকার ডেটে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এত ভেজালের যুগ যে কখন কি সমস্যা এসে পড়বে কেউ জানে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, মেয়েদের বেশিরভাগ সমস্যা বিয়ের পরেই আমরা বুঝতে পারি। অনেকেই দেখবে বলে যে বিয়ের আগে আমার কোনো রোগ ছিল না, বিয়ের পরে যত রোগ এসে ধরা পড়েছে। অ্যাকচুয়ালি কি হয়, ওই যে একটা মেয়ের শারীরবৃত্তীয় যে ব্যাপারগুলো বিয়ের পরে একটা তো অন্যরকম ব্যাপার থাকে, এবং তার ফলে কি হয়, অনেক কিছু হ্যাপাজার্ট হয়ে যায় বা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। তাই জন্য যত রোগ বিয়ের পরই ধরা পড়ে, বিয়ের আগে তো এগুলো ব্যাপারটা থাকে না, তার জন্য ধরা পড়ে না। তো তোমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে, তবে তুমি রোগটাকে পুষে রেখেছো, কারণ তুমি ঠিকমতো ডাক্তার দেখাওনি। যার এরকম প্রবলেম তাকে ওই প্রতি মান্থে ওই পিলস টাইপের ওষুধগুলোকে খেয়ে যেতে হবে, কারণ যখন তুমি দেখেছো তোমার এই সমস্যা আছে, তাহলে কেয়ারলেস ভাবে এইভাবে যদি চলো, 2 মাস হচ্ছে না কোনো ব্যাপার না, 4 মাস হচ্ছে না কোনো ব্যাপার না, এরকম করলে তো হবে না। তার কারণ হচ্ছে একটা সময় যখন হবে তখন তোমার হেভি ফ্লো হবে, আর তারপরে তোমার নানা রকম সমস্যা হবে। আর এই বদ রক্তের সঙ্গে যদি কোনোভাবে ভালো রক্ত বেরিয়ে যায়, সেক্ষেত্রে তোমার মানে রক্ত তৈরি করা উৎপন্ন করার জন্য ঠিকঠাক ফুড হ্যাবিট নিয়ে আসতে হবে, যেটা তোমার একদমই নেই। বাইরের খাবারের প্রতি তোমার প্রচণ্ড ফিলিংস, এটা এই বয়সে হয়েই থাকে, আমরা টিনুর ক্ষেত্রেও দেখেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য ফল, দুধ, পরিমাণ মতো শাক সবজি, মাছ মাংস যেরকম খাওয়ার দরকার সেরকম তোমরা খাও না, তো এর জন্য সমস্যাটা হতেই পারে। যাই হোক, সেদিনকেও দেখলাম যে তোমরা তরকা রুটি খেয়েছো, এবং তোমরা জানো যে ওই মানে কি বলবো, তরকার যে ডালটা, ঠিক আছে, হালিমুখ বলে, সেই হালিমুখ কিন্তু সহ্য করা বেশ কঠিন। খেতে ভালো লাগলেও, টেস্টি হলেও সহ্য করা, হজম করা খুব সমস্যা, এবং ডাইজেস্টিভ প্রবলেম হয়। আর ঠিক সেটাই তোমার হয়েছে, এবং মানে তোমার পাতলা পটি হচ্ছে প্রায় 10 বার এর মতো সারা রাত ধরে হয়েছে, পরের দিন সকালবেলা সেটা অনেকটা কমেছে। বাই দা ওয়ে, তোমাকে দেখলাম যে তুমি কাঁচকলার ঝোল করছো, কাঁচকলা আলু দিয়ে। না, কাঁচকলা শুধু ঝোল খেলে হবে না, কাঁচকলার সঙ্গে পেঁপে দিতে হবে, ঠিক আছে? কাঁচকলা আলু পেঁপের ঝোল খেতে হবে। আচ্ছা, তার মধ্যে কোনো মাছ ফাছ দেখলাম না, মানে নিরামিষ ঝোল দেখলাম। আমি জানি না আমি ঠিক দেখছি কিনা, তো যদি এরকম দেখি তাহলে সেটাও ভুল। কাঁচকলা আলু পেঁপে, এবং তার মধ্যে কোনো না কোনো চারাপোনা মাছ, বা ধরো জ্যান্ত কোনো মাছ, শিং মাগুর কই, বা যে কোনো মানে ছোট মাছ, হ্যাঁ, সেই দিয়ে ঝোল খেতে হবে। তো তোমাকে তো সেরকম কিছু দেখলাম না, শুধু কাঁচকলা আলুর ঝোল খেলে তো হবে না, সেখানে পেঁপে মাস্ট, কারণ কাঁচকলার সঙ্গে পেঁপেটা দিতেই হয়। আর পেঁপে আলু কাঁচকলা ডাঁটা এইসব দিয়ে ঝোল, এবং সেখানে মাছ দিতে হয়, আর লেবু খেলে কোনো অসুবিধা হয় না। এরপর চলে আসি, অনুপম একটা কথা বলল যে মানে রান্নাটাও শিখে নিচ্ছে, এবং অনেকে যারা একা একা থাকে, তো সেক্ষেত্রে মানে অনেকেই যদি ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে তখন হাজব্যান্ডই তো করবে। হ্যাঁ, একদমই তাই। একটা সংসার মানে কি, হাজব্যান্ড ওয়াইফ দুজন একে অপরের পরিপূরক। সেখানে যদি হাজব্যান্ড মনে করে এটা যে ভাই ওটা মেয়েদের কাজ, আমি করব না,
এটা কিন্তু হবে না। ছেলে মেয়ে বলে আলাদা কিছু নেই কাজের ক্ষেত্রে, সমস্ত কাজ সবাইকে শিখে রাখতে হয়। কারণ এখন তো আর সেই একান্নবর্তী পরিবার নেই যে মা ঠাকুমা দিদিমা জেঠিমা সবাই রয়েছে, একজনকে অসুস্থ হলে অন্য মেয়েরা সেই জিনিসটা সামলাবে, যেখানে দুজন মানে মানে বউ আর বর আর কেউ নেই। তো সেখানে সমস্ত কাজই গুরুত্বপূর্ণ, এসেন্সিয়াল, এবং সেক্ষেত্রে ছেলে মেয়ে দুজনকে সমান কাজ করতে হবে। আজকে যদি চিন্তা করা যায় যে মারিয়া এটা যদি বলে যে আমি কেন ছেলেদের কাজ করব, মানে ইনকাম, মানে আমরা তো একটা সময় ধরতাম যে ইনকাম করাটা ছেলেদের কাজ আর ঘরের কাজ করা মেয়েদের কাজ, কিন্তু এখন যুগ এগিয়ে গেছে, এখন আর এই সব ব্যাপারগুলো মানে ওল্ড কনসেপ্ট হয়ে গেছে। এখন আর ছেলে মেয়ে বলে আলাদা কথা নয়, ইনকাম সবাই করতে পারে। তাহলে যদি ইনকাম সবাই করতে পারে, টাকা ইনকাম যদি সবাই করতে পারে, এবং ছেলে বা মেয়ে ছেলের জায়গায় মেয়েরা সেই লেভেলে কোমর বেঁধে সেই লেভেলে টাকা ইনকাম করতে পারে, তাহলে ছেলেরা কেন ঘরের কাজ করতে পারবে না? আর যেখানে মারিয়া স্পেশালি অসুস্থ, তাহলে তা আলবাত করতে পারবে। তো এই জায়গাটাকে আমি অবশ্যই তোমার ভালো গুণ অ্যাপ্রিসিয়েট করি যে তুমি তোমার বউয়ের জন্য তাকে টেক কেয়ার করার জন্য বাড়ির কাজগুলো সামলাচ্ছ, আর এটাই তো করা উচিত, নাহলে আর সংসার কি? তো সেখানে তুমি প্রথমে দেখালে যে বিছানা গোছালে, এটা খুব ভালো লাগলো আমার, যে যখনই তুমি চাদর পাল্টালে তার সঙ্গে সঙ্গে বালিশের ওয়ারগুলো পাল্টালে, এটা খুব গুড হ্যাবিট, ঠিক আছে? তো সেটা পাল্টালে দেখলাম, এবং নতুন করে আবার সুন্দর চাদর পাতলে বালিশের ওয়ার লাগালে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। যত বেশি হাইজিন রাখবে, যত ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তত দূরে পালাবে রোগ, ঠিক আছে? তো সেই জন্য এই হাইজিনটা মেনটেন করা উচিত। আর সেটা তোমাকে দেখলাম, আমার ভালো লাগলো। আচ্ছা, তারপরে তোমাকে রান্না শেখালো, যেখানে কাঁচকলাটাকে তোমায় হলুদ দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছো, তারপর তেল দিয়ে তুমি কাঁচকলা আলুর ঝোলটা করেছো, কিন্তু সেখানে তোমার কালো জিরে ফোড়ন তার সঙ্গে লঙ্কা ফোড়ন দিতে পারতে। পেঁয়াজ ফোড়ন কেন দিলে? কাঁচকলা আলু পেঁপের ঝোলে, যদি মাছের ঝোলও হয় বা নিরামিষ ঝোল হয়, পেঁয়াজ দেয় না, তো পেঁয়াজটা কেন ফোড়ন দিলি? আমি এটা বুঝলাম না। আমি জানি এক একজনের রান্না এক এক ধরনের হয়, কিন্তু এইটা ভুল, ঠিক আছে? কাঁচকলা আলু পেঁপে ঝিঙে দিয়ে ঝোলে কখনো পেঁয়াজ দেয় না, সেখানে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দেয়, দিয়ে রান্নাটা করতে হয়। যাই হোক, আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে জিরে গুঁড়োর থেকে জিরে যদি তুমি বেটে দিতে ভালো হতো। মিক্সার গ্রাইন্ডারে বেশি করে জিরে একটু সাদা তেল দিয়ে বেটে রাখবে, তাহলে জিরেটা ভালো থাকবে। সঙ্গে যদি পারো একটু ভিনিগার দিয়ে দেবে, তাহলে আরও ভালো থাকবে। জিরে পেস্ট করে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবে, যখন যেরকম প্রয়োজন বের করে নিয়ে রান্না করবে। অনেকে আবার কিউব কিউব করেও রাখে, সেটাও ইউজ করে। তো যাই হোক, এরকম পেস্ট করে রেখে দেবে। সাদা তেল এবং ভিনিগার দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। তো যাই হোক, সেটা দেখলাম না, তুমি জিরে গুঁড়ো দিলে, জিরে গুঁড়ো দিলে জলে গুলে দিলে ভালো হতো, না হলে এই ঝোলের মধ্যে মানে ওই জিনিসটা আসে না। অনেকে আবার জিরে ধনে গোলমরিচ একসঙ্গে রেখে সেটাকে বেটে ঝোলের মধ্যে দেয়, সেটাও খুব ভালো, উপকার। গোলমরিচও উপকার, একটু ঝালঝালও হয়। যাই হোক, আমার মনে হয় যে ওরকম নিরামিষ ঝোলের থেকে ওখানে যদি মাছ দিতে, তাহলে সেটা ভালো হতো আমার মনে হয়, তাহলে শরীরটা আরও তাড়াতাড়ি সারবে। আর যেহেতু পটির প্রবলেম, তার মানে ওর ডাইজেস্টিভ প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে প্রতিদিন একটা করে গ্যাসের ওষুধ এবং হজমের ওষুধ খেতে হবে, ঠিক আছে? আর যত তাড়াতাড়ি পারো তুমি ভালো করে ডাক্তার দেখিয়ে কনসাল্ট করে নাও, কারণ এইভাবে অসুস্থ থাকলে তো হবে না। কারণ ব্লগিং করতে গেলে চনমনে থাকতে হয় এবং শরীর সুস্থ রাখতে হয়, না হলে খুব মুশকিল। হ্যাঁ, তো এই বয়সে, এত অল্প বয়সে যদি এইভাবে শরীর খারাপ বারবার হয়, তাহলে সেটা খারাপ। তো সেই ক্ষেত্রে তোমার ডাক্তার দেখানো উচিত। আচ্ছা, বাই দা ওয়ে, তুমি একটা কথা বললে যে আমরা এখানে নতুন বলে হসপিটাল চিনি না। দেখো, এটা একদম বোকা বোকা কথা। কত লোক তাদের জীবিকা নির্বাহ করবার জন্য কত দূর দূর দেশান্তে চলে যায়, এবং সেখানে গিয়ে তারা কিন্তু কোথায় হসপিটাল, কোথায় ডক্টর বসে, কোথায় কি সমস্ত কিন্তু খোঁজ নেয় তাদের প্রয়োজনের স্বার্থে। আর তুমি বলছো যে তুমি জানো না। আচ্ছা, তুমি নিজে হয়তো এতদিন রানাঘাটে থাকোনি, কিন্তু মারুফ অনেক দিন ধরেই ম্যান্ডির বাড়িতে আসে, যাতায়াত করে, তো ম্যান্ডির কাছ থেকে সেই খবরগুলো জেনে নিতেই পারতো। আর সব থেকে বড় কথা, এখন ইউটিউব খুললেও সব কিছু জানা যায়। তো ইউটিউব খুলে তোমরা জানলেই জানতে পারতে, বা গুগল খুলে সার্চ করলেই জানতে পারতে যে আশেপাশে কোন ডাক্তারখানা বেশি আছে, বা তোমাদের সঙ্গে যারা
ইনস্টা বা ফেসবুক বা অন্য কিছুতে যুক্ত আছে তাদেরকে ফোন করেও জানলেও জানতে পারতে যে একটু প্লিজ কোথায় ভালো ডাক্তারখানা আছে বা কোন ডাক্তার ভালো সেটা আমাদেরকে জানাও বা হসপিটালের খবর দাও। তো যাই হোক, তোমাকে অনেকেই মেসেজে লিখেছে কল্যাণী হসপিটালের কথা। তো তোমরা আশেপাশে লোকের কাছে খোঁজ খবর নিতে পারতে। তোমরা যাদেরকে দেখিয়েছিলে তোমাদের চ্যানেলে যে তাদের সঙ্গে তোমাদের গিফট বিনিময় হয়েছে, তাদের বাড়িতে গিয়েছিলে, তারা তোমাদের বাড়িতে এসেছিল, হোটেলে দেখা করেছিলে, তো তারাও তো রানাঘাটেরই লোকজন, তো তাদেরকেও জিজ্ঞেসে করতে পারতে, নাকি তাদের সঙ্গেও সম্পর্ক চুলোর দূরে তুলে দিয়েছো জানি না বাবা। তোমাদের তো আবার সম্পর্ক মানে এই স্থাপন করছো খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দুম করে আবার সব অফ হয়ে যায়। তো সেটা ওদের সঙ্গে রিলেশনটা কেমন আছে আমি জানি না। তো এইভাবে আমি তোমাদেরকে মানে খোঁজ নেওয়ার চেষ্টা থাকলে তোমরা ঠিক খোঁজ নিয়ে নিতে পারতে। আর যখন তোমার মানে অসুস্থতার ব্যাপার, তো তখন কোনো এক্সকিউজ চলবেই না, তাই না? আর আমি এটাই দেখতে পাচ্ছি যে মারু ডাক্তার দেখায়নি, ওর পিসিওডির যে সমস্যা তার জন্যও ডাক্তার দেখায়নি, আর এই ডাইজেস্টিভ প্রবলেম যখন এরকম লেভেলের ভুগছে তখনও ডাক্তার দেখাচ্ছে না। তো ডাক্তার না দেখালে তো শরীর সুস্থ হবে না, তো তোমাকে তো কনসাল্ট করতে হবে যে কেন হলো, কিসের জন্য হলো। হ্যাঁ, অবশ্যই বাইরের খাবার বেশি খেয়েছো তার জন্য। সব থেকে বড় কথা, ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, সেগুলোও দেখছি না। শুধু ওই বাইরের বিরিয়ানি, মোমো, এগ রোল, ওই তারপরে হচ্ছে তোমার তরকা মরকা এইসব খেলে তো হবেই। আর সব থেকে বড় কথা হচ্ছে কোনো ভালো জায়গা থেকে না, এমনি রাস্তার ধাবা টাইপের জায়গাগুলো থেকে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রেও পয়জন থাকতে পারে, কোনো কারণে ফুড পয়জন হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো হয়েছে। তো আমার মনে হয় এগুলো বোঝা উচিত। যাই হোক, এখন আমি তোমাদেরকে নিয়ে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা, আমরা কিন্তু জানি যে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন তোমাদেরকে নিয়ে ভিডিও করছিল, এবং তোমরা জানো যে ব্লগিং চ্যানেলে ব্লগিং ভিডিও দিলে সেখানে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করবে, এটা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই সেই রুলসেই চলে। তো সেই জায়গায় তারা যখন ভিডিও করছিল তখন নয় তোমাদের ইগনোর করতে হতো, আর নয় ডিসেন্টভাবে উত্তর দিতে হতো, কিন্তু তোমরা কি করলে, দুম করে এসে আনপ্রফেশনাল ওয়েতে এসে স্ল্যাং কথা বলতে শুরু করলে। বরাহ নন্দনের মানেটা কি সেটা নিশ্চয়ই তোমার জানা ছিল। তো এরকম কাউকে বলা, তাদের বাচ্চা বলা, মানে তাদের বড়দের গালি দেয়া, এগুলো তো মানে একদম ঘোর অন্যায় করেছো, তাই না? ঘোর অন্যায় করেছো। আমরা জানি যে তুমি মেনলি কাকে ফোকাস করেছো, কিন্তু সেটা কথা নয়। এটা তোমাদের বোঝা উচিত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তাদের একটা ইউনিটি আছে। হ্যাঁ, ব্লগারদের যেমন একটা ইউনিটি আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও একটা ইউনিটি আছে, এবং সেক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বললে কিন্তু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই গর্জে উঠবে। যারা পাচাটা দালাল তাদের কথা বলছি না, যারা চাটা দালাল তারা সারা জীবনই চাটবে। তো সেই জায়গায় তোমরা এরম বড় ব্লান্ডার মিস্টেকটা কি করে করলে? আর যদি বা করলে দেন তোমাদের রিয়েলাইজেশনটা হওয়া উচিত ছিল, এবং তার পরেই ক্ষমাটা চাওয়া উচিত ছিল। আজকে 2 মাস পর তুমি ক্ষমা চাইলে কিন্তু আর সেই ক্ষমাটা সেই জায়গায় থাকবে না। হ্যাঁ, হতে পারে তুমি যার উদ্দেশ্য ক্ষমা চেয়েছো সে হয়তো তোমাদেরকে ক্ষমা করে দেবে, হ্যাঁ সেটা হলে তো ভালো, কারণ ক্ষমা পরম ধর্ম। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে কি পরিপ্রেক্ষিতে জিনিসটা হয়েছিল, আর কখন করেছিলাম, আর কখন চাওয়া উচিত। যাই হোক, দের সেই তো অনেক দেরি করে হলেও তুমি বুঝতে পেরেছো। আর একটা কথা বলি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে না ফালতু কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো না, সেটা তোমার চ্যানেলের জন্য ক্ষতিকারক হবে, এটা মনে রেখো। আর ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনো ব্লগারদের কিন্তু ভিউয়ার্সরা সহ্য করে না। তো এই যে অনুপম প্রথম ভিডিও করতে এসে ধরাকে সরাজ্ঞান করে ফেলেছিল, কারণ ওর অভ্যেস নেই। আর ও ভেবেছিল এত লোক ভিউজ দিচ্ছে, এত টাকা আসছে, এত লোক আমাদেরকে ভালোবাসা জানাচ্ছে, তাহলে আমরা কেউ কেটা হয়ে গেছি। কিন্তু বাস্তবে তা নয়, নিজেকে মাটিতে পা দিয়ে চলতে হবে। আর আজকের ডেটে তুমি সেটা রিয়েলাইজ করেছো, এটা ভালো লাগছে। যাই হোক, তুমি কাজের কথা বলছিলে যে একটা এই জায়গায় সেরমভাবে কাজ পাওয়া সম্ভব নয়। আমাদের প্রশ্ন এটাই যে তোমার একটা দোকান আছে এবং সেখানে তুমি ইলেকট্রিকের কাজ জানো, তো তুমি হঠাৎ করে এত দূরে এসে কেন বসতি স্থাপন করলে? আর যদি বাড়ির থেকে দূরে আসবে বলেই করে থাকো, তাহলে তোমার কেরিয়ারটার দিকটায় তোমায় ফোকাস করতে হবে। তা তুমি যদি কিছু না করো, বাড়িতে বসে থাকো, তাহলে তো লোক বলবেই যে তুমি বউয়ের পয়সায় বসে বসে খাও, এটা মানুষের স্বভাব, বলবেই।
তো তুমি এখনও একটা কাজ জোগাড় করে উঠতে পারছো না কেন? কিছুদিন ধরে তো তুমি ওই যে ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করলে এবং তুমি বললে অনলাইনে যে তুমি পরিষেবা দেবে, কোথাও কারোর কিছু খারাপ হয়ে গেলে সেগুলো সারাতে যাবে, লাগাতে যাবে, এইসব বললে। তো সেগুলো কি কোনো কিছুই সুইটেবল রেজাল্ট আসছে না? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার মনে হয় প্রফেশন সেটাই বাঁচা উচিত যেটা তুমি করতে হ্যাবিচুয়েটেড। মানে ধরো তুমি ইলেকট্রনিক্সের দিকটা বোঝো, ইলেকট্রনিক্স গুড বা ইলেকট্রিশিয়ানের ব্যাপারগুলো বোঝো, তুমি হট করে যদি শাড়ির বিজনেস করতে যাও সেটা কিন্তু সুইটেবল হবে না। তাই ইলেকট্রনিক্স গুড, ইলেকট্রনিক মানে জিনিসপত্র সারানো, এই সবগুলোর মধ্যেই তুমি নিজেকে ফোকাস করো, তাহলেই সেটাই ভালো হবে, ঠিক আছে? আর রইল বাকি, হ্যাঁ এই মুহূর্তে তো তোমাদের আবার নতুন করে এখন দোকান নিয়ে ওখানে পোস্টার সাজানো সম্ভব নয়, তো অনলাইনে অনেকেই অনেক কাজ করে, তো সেরমভাবে করো। যাই হোক, তুমি বলছো এখানে কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তুমি এখানে কি কাজ খুঁজছিলে সেটাও তো বড় ব্যাপার। মানে তুমি কিসের কাজ খুঁজছিলে? তো যে কোনো কাজের জন্য একটা এক্সপিরিয়েন্স দরকার হয়, সেই এক্সপিরিয়েন্স তোমার নেই, তার জন্য যে কোনো জায়গায় কাজ করলে তো হবে না। আর সেক্ষেত্রে মারু একা থাকবে, তোমার ডিউটি টাইমটা কতটা সেটা বুঝতে হবে। যাই হোক, অন্য একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করাটা যথেষ্ট কঠিন কাজ। তবে আমি মনে করি যে যদি দুজনেই ইনকামদার হও তাহলে সংসারটা আরও সুখের হবে। শুধু ব্লগিংয়ের উপর নির্ভর করে চলাটা একটু ডিফিকাল্ট, তার জন্য আমার মনে হয় যে এই মুহূর্তে অনুপমের যে কাজ কারবার জানে সেইগুলোই করা উচিত, এবং তার জন্য যেরমভাবে পরিশ্রম করা যায় সেটা করা উচিত। ওই এখানে কাজ দেখছি ওখানে কাজ দেখছি এটা কোনো এক্সকিউজ হলো না, ঠিক আছে? তো যাই হোক, অনেকে বলছে মারুকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে, অনেকে বলছে ওদের সঙ্গে মিলটা করে নিতে, যাতে আর কি কোনো প্রবলেম হলে আর কি মারুর মা এসে টেক কেয়ার করতে পারে। তো আমার যতদূর মনে হয় মারুর মা ব্যাপারটা জানে, হয়তো সামাজিক কোনো কারণে বা ওদের ওখানে পাড়াতো কোনো কারণে সামনে আসছে না বা ফোকাস হচ্ছে না। তো যাই হোক, সেটা অন্য ইস্যু। আমি এটাই বলবো যে আজকের যে তুমি ক্ষমাটা চাইলে অনেকটা জোলও লাগলো। তার কারণ হচ্ছে ওই যে বললাম, প্রথম যখন গরম তাওয়া থাকে তখনই রুটি সেঁকতে হয়, বা যখন গরম কোনো জিনিস থাকে তখনই তার মধ্যে বার করতে হয়, না হলে কিন্তু জিনিসটা অনেকটা রয়েস হয়ে গেছে। সেই যখন ক্ষমা চাইলে, প্রথম দিকে চাইলে, তোমাকে নিয়ে এত জলগোলা হতো না আমার মনে হয়। আর যাই হোক, আরও একটা ব্যাপার, যে মারু আর কি হয়তো মানসিকভাবেও একটু অসুস্থ হয়ে পড়েছে, কারণ ও ব্লগের মধ্যে বলল আমাদের উপর দিয়ে এই এক মাসে অনেক ঝড় চলে গেছে, একবার আমার শরীর খারাপ হচ্ছে, একবার ওর শরীর খারাপ হচ্ছে, মন খারাপ হচ্ছে, মানে ইনফ্যাক্ট এই ম্যান্ডুর সঙ্গে যে ঘটনাটা সেটাও বলতে চাইলো। তো হ্যাঁ, একটা সময় ফেজ যায় যখন একটার পর একটা অঘটন ঘটতে থাকে, কিন্তু সেগুলোকে ওভারকাম করে নিজের মতো করে এগিয়ে যেতে হবে। আর কারোর উপর নির্ভরশীল হওয়াটা না খুব ভুল, ঠিক আছে? এই যে আমরা কারোর উপর নির্ভরশীল হই সেটা খুব ভুল। অবশ্যই ম্যান্ডুর দ্বারাই মারু এই জায়গায় পৌঁছেছে। ব্লগিং চ্যানেল আগে ম্যান্ডুই মারুকে করতে বলেছিল, আর তারপর ম্যান্ডু গিয়ে মারুদের বাড়ি থাকতে গিয়ে মারুর চ্যানেলটা সেই লেভেলের ভাইরাল হয়েছিল। তারপর নতুন বিয়ে, নতুন মানে দুটো ধর্মের মানুষ একত্রিত থেকে সংসার যাপন, নতুন সংসার, এটা দেখতে সবাই ভালোবাসছিল, তো সেই জন্য দেখছিল। কিন্তু এদের এই রুড বিহেভিয়ারে জিনিসটা খারাপ হয়ে গেছিল, তাই মারু আর পমপমের সংসারটায় আর কি তখন থেকেই প্রবলেমটা শুরু হলো। তার কারণ যেইভাবে ও ভিউয়ার্সদের উপর বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর আক্রমণাত্মক হচ্ছিল, সেটা সবাই ভালো চোখে নেয়নি। তো যাই হোক, ব্লগ করতে গেলে অনেক ডিসেন্ট আর পোলাইট হতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, হাউমাউ চাউ করলে হয় না, আর না হলে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিয়ে চ্যানেল গ্রো করাতে হয়, এবং একটা সময় যখন কন্ট্রোভার্সি দেবে না চ্যানেল কিন্তু ফল ডাউন করবে, এটাও মাথায় রাখতে হয়। তো যাই হোক, এখন আর তোমাদেরকে অত জ্ঞানের বাণী দিয়ে লাভ নেই, যেটুকুনি আমি তোমাদের ভিডিও দেখে বুঝেছি সেটুকুনির উপর বেস করেই আমি কথাগুলো বললাম। আর একটা কথা বলবো যে ইমিডিয়েট মারিয়াকে ডাক্তার দেখানো উচিত, ওর কি প্রবলেম হয়েছে সেই সলভগুলো করা উচিত, যাতে কিনা ফার্দার ও অসুস্থ না হয়। আর ফুড হ্যাবিট ভালো করা উচিত। জাঙ্ক ফুড ঠিক আছে, ঘুরতে গেলাম বেড়াতে গেলাম খেলাম ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিস রান্নাবান্না বাদ দিয়ে যদি ওই রকম ধরনের খাওয়ার হ্যাবিট করা হয় তাহলে কিন্তু খুব মুশকিল। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।